চ্যাপ্টার অফ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। অ্যান্ড তোমরা আনডাউটলি যদি তোমাদের এল্ডারদের কাছে জিজ্ঞাসা করো যে এটা কেমন টপিক, তারা মানে একদম মানে বলে দিবে যে এটা হচ্ছে গিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সলিবিলিটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যেটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড সেটা হচ্ছে যে এটা একটা মেজারমেন্ট। সলিবিলিটিটা হচ্ছে একটা মেজারমেন্ট, আর মেজারমেন্ট মানে কি? একটা অ্যামাউন্ট ডিটারমিনেশন। সলিবিলিটি হচ্ছে একটা মেজারমেন্ট, এন্ড মেজারমেন্ট হচ্ছে কি কোনো একটা অ্যামাউন্ট ডিটারমিনেশন। ওকে, তাহলে এটাও নাথিং বাট ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট। তো এটাও কি একটা অ্যামাউন্ট ডিটারমিনেশন। ওকে, তো এটা সলিবিলিটি অফ হুইচ, কার সলিবিলিটি, কার সলিবিলিটি, কার সলিবিলিটি, সেটা হচ্ছে একটা সলিউটের সলিবিলিটি, একটা সল্টের সলিবিলিটি। আরো যদি ক্লিয়ারলি বলি, কোন একটা সলিউট বা কোন একটা সাবস্টেন্স বা কোন একটা সল্টের সলিবিলিটি। ওকে, তার মানে কোন একটা সল্ট, সলিউট আর হচ্ছে সাবস্টেন্সের সলিবিলিটি, তার মানে তার কোনো একটা অ্যামাউন্ট মেজারমেন্ট, তার কোনো একটা অ্যামাউন্ট মেজারমেন্ট। এখন কোন অ্যামাউন্টটা মেজার করবো, সেটা হচ্ছে যে তার কতটুকু কি হইতে পারে, ডিজলভ হতে পারে, তার কতটুকু কি হতে পারে, ডিজলভ হতে পারে ইন সলিউশন। ঠিক আছে, তবে ডিজলভ হতে পারে তার জন্য আমাকে কি কি ফিক্স করতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্স করে দিতে হবে, কিছু কিছু জিনিস ফিক্স করে দিতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্স করে দিতে হবে, একটা সার্টেন টেম্পারেচার ফিক্স করে দিতে হবে, রাইট? তো এইগুলো ফিক্স করার পরে সেটা হবে সলিবিলিটি। তাহলে কি দাঁড়ালো সলিবিলিটি? দ্য অ্যামাউন্ট অফ সলিউট। তার মানে তোমরা কি বললা যে এটা একটা অ্যামাউন্ট অফ সলিউট। ফার্স্ট অফ অল এটাকে তোমরা এগ্রি করছো যে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট। ওকে, ইউ হ্যাভ এগ্রিড যে এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ সলিউট। তো রাইট ডাউন দ্য অ্যামাউন্ট অফ সলিউট which can dissolve, which can dissolve। ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ সলিউট which can dissolve, যেটা ডিজলভ হতে পারে। কারণ কি বলছো এখানে, এই যে একটা এই ওয়ার্ডের সাথে কি আছে, এবিলিটি আছে না, এর সাথে কি আছে, অ্যাবিলিটি। তার মানে ওয়ার্ডটা একটা অ্যাবিলিটি হিসেবে ট্রিট করতে হবে, ওয়ার্ডটাকে একটা অ্যাবিলিটি হিসেবে নিতে হবে, রাইট না? তাহলে দ্য অ্যামাউন্ট অফ সলিউট হুইচ ক্যান ডিজলভ, দ্য অ্যামাউন্ট অফ সলিউট হুইচ ক্যান ডিজলভ ইন আ সার্টেন সলিউশন, ইন আ সার্টেন সলিউশন, অর্থাৎ কোন একটা সলিউশনে। কিন্তু এটা হইতে হবে একটা সার্টেন সলিউশন, আনলিমিটেড সলিউশন পান না, না, একটা সার্টেন সলিউশন। ইন আ সার্টেন সলিউশন at constant at a definite temperature, at a definite temperature is called solubility. Okay, that's it. তাহলে কি হলো solubility definition কি হলো? The amount of solute which can dissolve in a certain solution at a definite temperature. তার মানে টেম্পারেচার মাস্ট বি ফিক্সড, অর্থাৎ একটা সার্টেন টেম্পারেচার। কারণ টেম্পারেচার চেঞ্জ হলে তো এটা অ্যাবিলিটিটাও কি হবে, চেঞ্জ হবে। তাহলে সার্টেন টেম্পারেচারে নিতে হবে, তাই না? এটা ফিক্সড অ্যামাউন্ট যেহেতু এটা, তো অ্যামাউন্ট অফ সলিউট যেটা ডিজলভ হতে পারে, কারণ এটা অ্যাবিলিটি, কিসে ডিজলভ হবে, একটা সার্টেন সলিউশনে এন্ড একটা ডিফারেন্ট টেম্পারেচারে। তাহলে এটা হচ্ছে সলিবিলিটি। ওকে, ফাইন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ সলিবিলিটি। আর এই ডেফিনেশনটা হচ্ছে অল ওভার ডেফিনেশন, এটা হচ্ছে অল থ্রু ডেফিনেশন। কেন বললাম যে স্যার আবার এটাকে কি বললেন অল থ্রু ডেফিনেশন? মানে হচ্ছে কি, সলিবিলিটির ইউনিট হিসেবে, সলিবিলিটির ইউনিট টু ইউনিট দেখা গেছে যে ডেফিনেশন চেঞ্জ হতে পারে। আর এটা হচ্ছে কি যেন অল থ্রু ডেফিনেশন, অর্থাৎ সলিবিলিটি যে, তাহলে আসো যে সলিবিলিটি যেটা বললাম যে সলিবিলিটি এই ডেফিনেশনটা একটু সেফ ডেফিনেশন যেটাকে বলা হয়, এটাকে বলতে পারি আমরা যেটা একটা সেফ ডেফিনেশন। অর্থাৎ
সলিবিলিটির যদি তোমার ধরো কেউ এক একটা সময় এক এক রকম ডেফিনেশন হয়, এটা অ্যামাউন্টের বেসিসে, হ্যাঁ ঠিক আছে। ওটা অনেকটা হয় হচ্ছে কি কারণে জানো, এই অ্যামাউন্টটা কিসে নিচ্ছ তুমি, তার উপরে ভ্যারি করে সলিবিলিটির কি হয় ডেফিনেশন ভ্যারি করতে পারে। কিন্তু তোমরা এই ডেফিনেশনটা যদি মেনশন করো, তাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে কেউ কোনোদিন কাটতে পারবে না এটা। কারণ হলো কোনো কারণে এটা কাটতে পারবে না, কারণ এটা তোমার যদি মোলার সলিবিলিটি বলতে একটা সলিবিলিটি আছে, তুমি যদি সেখানে এটা অ্যাপ্লাই করো তাও কাটতে পারবে না, বিকজ এটা সেফ সাইডে আছে। ডেফিনেশনটা এমন যে তোমার কোনোটাকেই ডিনাই করা যাবে না, কোনো জায়গাতে এটা ডিনাই করা যাবে না, এমনটা আর কি। এবার আসো যে ভ্যারি করবে কোন জায়গাতে। এই যে অ্যামাউন্টটা নিবা তুমি, এইটা যেমন ভাবে ভ্যারি হবে, ঠিক সলিবিলিটি সেভাবে ভ্যারি করবে। অর্থাৎ তুমি যদি বলো যে সলিবিলিটি গ্রামে, সলিবিলিটি হচ্ছে কিসে, গ্রাম আর পার লিটার, হতে পারে না। সলিবিলিটি গ্রাম পার লিটার হতে পারে না, অফকোর্স পারে। তাহলে তখন কি দাঁড়াবে বিষয়টা বলতো, যে হাউ মাচ গ্রাম পার লিটার সলিউশন, হাউ মাচ গ্রাম পার লিটার সলিউশন। এখন এটা হতে পারে না গ্রাম পার লিটার, তাহলে মিনিং কি হবে, হাউ মাচ গ্রাম পার লিটার, হাউ মাচ গ্রাম পার লিটার। আচ্ছা, এটা মিলিগ্রাম পার লিটার হলে কি তোমাকে কেউ আটকায় রাখবে? হতে পারে না মিলিগ্রাম পার লিটারের ক্যালকুলেশন। তাহলে তখন কি হবে, এটা হাউ মাচ মিলিগ্রাম পার লিটার, হাউ মাচ মিলিগ্রাম পার লিটার, হাউ মাচ গ্রাম পার লিটার, হাউ মাচ মিলিগ্রাম পার লিটার। তো এটাও হতে পারে না, হাউ মাচ মিলিগ্রাম পার লিটার, হাউ মাচ মিলিগ্রাম পার লিটার। আর তোমরা একটু জেনে রাখো যে এই মিলিগ্রাম পার লিটারের এটাকে বলা হয় ppm, মানে পার্টস পার মিলিয়ন। ppm দ্যাট মিন্স পার্টস পার মিলিয়ন, এটা একটু জেনে রাখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এটাকে যদি গ্রাম পার কেজি বলি, কেউ আমাকে আটকে রাখবে না। গ্রাম পার কেজি, তার মানে এখানে কি দাঁড়ালো, ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, হাউ মাচ গ্রাম পার কেজি, হাউ মাচ গ্রাম পার কেজি। তার মানে হচ্ছে সলিউট হচ্ছে ম্যাস, সলভেন্টেরও কি নিলা ম্যাস, সলিউটেরও ম্যাস, সলভেন্টেরও কি নিলা ম্যাস। তো ম্যাসের রেসপেক্টে করা যেতে পারে, দুইটাই ম্যাসের রেসপেক্টে করা যেতে পারে, ওকে। তো ওটাও বলা যায় গ্রাম পার 100 গ্রাম। স্যার পিপিএমটা কি বললেন? সরি, পিপিএমটা কি বললেন? ও এটা অ্যাব্রিভিয়েশন, এটা ফুল ফর্মটা হলো জি স্যার। পার্ট পার মিলিয়ন, পার্ট পার মিলিয়ন। আচ্ছা, তাহলে গ্রাম পার লিটার। আচ্ছা, তাহলে দেখো আমি এই ডেফিনেশন দিয়ে সবাইকে জাস্টিফাই করতেছি, কারণ আমি বলছি দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন সার্টেন সলিউশন। তাহলে সেটার জায়গায় দেখো গ্রাম পার লিটার ভ্যালিড, মিলিগ্রাম পার লিটার ভ্যালিড, গ্রাম পার কেজি ভ্যালিড, গ্রাম পার 100 গ্রাম তাও ভ্যালিড। অর্থাৎ তুমি সব কাস্টমাইজ করে নিতে পারো, এইটা কি করতে পারো, তুমি সিম্পলি কাস্টমাইজ করে নিতে পারো। তাহলে এইগুলো সবই কি হতে পারে, ইউনিট হতে পারে। এন্ড দ্য লাস্ট অফ অল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে, সেটা হবে মোল পার লিটার। ওটা হবে মোল পার লিটার। তাহলে কি দাঁড়াবে এটা বলতো, এতক্ষণ সব গ্রাম মিলিগ্রাম, আর এবার হচ্ছে মোল পার লিটার। তার মানে দ্য অ্যামাউন্ট অফ মোল পার লিটার, দ্য অ্যামাউন্ট অফ মোল পার লিটার। তার মানে ইউ জাস্ট রেডি টু আনসার দ্য সলিবিলিটি in gram per liter, in milligram per liter, in gram per kg, in gram per 100 gram, in mole per liter. And you have no chance to মানে অবজেকশন, যে আমার এইটা হলে ভালো হয়, আমার ওটা হলে ভালো হয়, আমি এইটা হলে পারি, আমি ওটা হলে পারি না, এরকম কোনো কথা বলা যাবে না। ওকে, গ্রাম পার 100 গ্রামটা কি আপনি বুঝিয়েছেন যে 1 গ্রাম 100 গ্রামে? না না না, এইখানে কত সেটা তো আর তোমার অ্যানসারে আসবে, বুঝছো নাই? তোমার এমন হতে পারে না যে 2 গ্রাম পার লিটার, 2 মিলিগ্রাম পার লিটার, 2 গ্রাম পার কেজি, 2 গ্রাম পার 100 গ্রাম। ও আচ্ছা স্যার, বুঝেছি। বুঝছো নাই? তার মানে কি এই প্রত্যেকের আগে কি আছে, একটা ভ্যালু আছে। তাহলে স্যার এটা কি আমাদের
ম্যাথের দেখে বুঝতে হবে যে কোনটা ইউনিট লিখবো। এটা বুঝতে হবে তোমার কাছে চাইতেছি কোনটা আমরা, আমি তোমার কাছে কোনটা চাচ্ছি সেটা দেখে তোমাকে করতে হবে, বুঝছো নাই? আমি কোনটা চাচ্ছি তোমার কাছে, ঠিক আছে, তোমাকে সেটাই দিতে হবে। ওকে, তার মানে এটা হচ্ছে কি ওভারঅল ডেফিনেশন অফ সলিবিলিটি, নট এক্সাক্ট এনি পার্টিকুলার পয়েন্ট। এটা হচ্ছে ওভারঅল সলিবিলিটি নট পার্টিকুলার সলিবিলিটি। তো এই আগে এইটা মাথায় নিতে হবে যে একটা ওভারঅল কনসেপ্ট আছে, এখানে একটা ওভারঅল কনসেপ্ট আছে, and there are different type of units can be possible in solubility, different type of solubility হতে পারে। তো এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। হ্যাঁ, এবারে আমরা যাব পার্টিকুলার অপশনে। এবার আমরা যাচ্ছি কিন্তু পার্টিকুলার, মানে এতক্ষণে কিন্তু জেনারেলাইজ করেছি, রিমেম্বার ওটা ছিল জেনারেলাইজেশন। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে পার্টিকুলারে solubility at a certain temperature the amount of solute in gram which is required to make a saturated solution with the help of 100 gram solvent is called solubility। এই হচ্ছে একটা স্পেসিফিক সলিবিলিটি, একটা পার্টিকুলার সলিবিলিটি। এটা একটা পার্টিকুলার সলিবিলিটি, বুঝছো? দেখো এটা কিন্তু পার্টিকুলার সলিবিলিটি হয়ে গেল এখন, কারণ এখানে তুমি সব ফিক্স করে দিছো, জেনারেলাইজ হয় না কিন্তু এটা কিন্তু আর জেনারেলাইজ না, এটা হয়ে গেছে এখন পার্টিকুলার একটা সলিবিলিটি। তাহলে এট এ সার্টেন টেম্পারেচার দ্য অ্যামাউন্ট অফ সলিউট, ওকে রিপিট এগেইন, অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, তার মানে তুমি ফিক্স করে দিছো গ্রামে, which is required to make a saturated solution with the help of 100 gram of solvent, তার মানে that is also fixed, 100 gram solvent is called solubility, is called solubility। আচ্ছা, এর মানেটা কি দাঁড়ায় জানো? এর মানেটা দাঁড়ায় হচ্ছে যে সাপোজ একটা কোন একটা সলিউশন, হ্যাঁ, এখন এই সলিউশনে আগে কোনটা থাকে? সলভেন্ট না? আগে কোনটা থাকে? সলভেন্ট থাকে, তাই তো? আচ্ছা, সলভেন্ট থাকে, আর তুমি কি অ্যাড করবা? সলিউট। কি অ্যাড করবা? সলিউট অ্যাড করবা সলভেন্টে। এখন ধরো সলভেন্টটা 100 গ্রাম, সলভেন্ট 100 গ্রাম, অর্থাৎ সলভেন্টটা 100 গ্রাম। এখন এই 100 গ্রাম সলভেন্টে আমি ডব্লিউ গ্রাম সলিউট অ্যাড করছি, ডব্লিউ গ্রাম সলিউট অ্যাড করেছি, 100 গ্রাম সলভেন্টে ডব্লিউ গ্রাম সলিউট অ্যাড করছি, এন্ড এই ডব্লিউ গ্রাম সলিউট অ্যাড করার পরে এই সলিউশনটা কি হয়ে গেছে? স্যাচুরেটেড। এই সলিউশনটা কি হয়েছে? স্যাচুরেটেড। এখন ডেফিনেটলি তোমাদের জানতে ইচ্ছা করবে স্যাচুরেটেড সলিউশন মানে কি? স্যাচুরেটেড সলিউশন হচ্ছে, এটা একটু এখানে বলে দেই না, স্যাচুরেটেড সলিউশন, the solution in which no more solute can be added is called saturated solution। The solution in which no more solute can be added, the solution in which no more solute can be added is called saturated solution। তাহলে what is saturated solution? তার মানে কি? যে সলিউশনে কি করা যাবে না, কি করা যাবে না, নো মোর সলিউট মানে কি? অর্থাৎ এটা তো সলভেন্ট, সলিউট দেওয়ার পরে সে সলিউশন হবে, সে
সলিউট দেওয়ার পরে সলিউশন হবে, এন্ড ওইটা স্যাচুরেটেড সলিউশন হবে তখনই যখন এই সলিউটটা কি করা যাবে না, আর অ্যাড করা যাবে না। অর্থাৎ তুমি কতটুকু অ্যাড করছো, ডব্লিউ অ্যামাউন্ট, অর্থাৎ ডব্লিউ অ্যামাউন্ট অ্যাড করার পরে ওটা কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, তাহলে তখন সলিবিলিটি ইজ ইকুয়াল টু ডব্লিউ, তখন সলিবিলিটি ইজ ইকুয়াল টু ডব্লিউ। তার মানে ওই অ্যামাউন্টটাই তখন সলিবিলিটি, ওই অ্যামাউন্টটাই সলিবিলিটি, বাট কন্ডিশন কি, টু প্রিপেয়ার আ স্যাচুরেটেড সলিউশন এন্ড উইথ দ্য হেল্প একটা অফ, কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, মানে আপনি কি স্যাচুরেট বলতে বুঝিয়েছেন যে সলিউট অ্যাড করা যাবে কিন্তু এটা ডিসলভ হবে? হ্যাঁ, ডিজলভ হবে না, হ্যাঁ অ্যাড তো করাই যাবে, মানে ডিজলভ হবে না আর কি, ক্যান নট বি ডিজলভ। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়া দিস টাইপ অফ সলিবিলিটি, এটা হচ্ছে দিস টাইপ অফ সলিবিলিটি। তার মানে এই টাইপের সলিবিলিটির মিনিংটা কি দাঁড়ালো, যে সলিবিলিটি ইজ ইকুয়াল টু, solubility is equal to amount of solute কিসে, গ্রামে, amount of solute, amount solute কিন্তু সেটা কিসে রাখতে হবে, গ্রামে, আর হচ্ছে amount of solvent into 100, তাহলে that time solubility কি হবে, amount of solute by amount of solvent, amount of solute by amount of solvent into 100, into 100 কেন, বিকজ এখানে যে 100 থাকবে এটা তো আমি 100 রেখে দিচ্ছি বলে, কিন্তু এখানে তো এমন হতে পারতো যে 50 গ্রাম, এটা এমন হতে পারতো না যে এটা 50 গ্রাম, 50 গ্রাম, কিন্তু 50 গ্রামে কতটা ডিজলভ, সেটা কি সলিবিলিটি না, 100 গ্রামের রেসপেক্টে, 100 গ্রামের রেসপেক্টে, সো দ্যাট তোমাকে কি করতে হবে, সলিউট বাই সলভেন্ট ইনটু 100, সলিউট বাই সলভেন্ট ইনটু 100 করতে হবে, তাহলে সলিউট বাই সলভেন্ট ইনটু 100 এটা হচ্ছে গিয়া তোমার সলিবিলিটি। এই সলিবিলিটির মিনিং, এই সলিবিলিটির মিনিং হচ্ছে এটা। ওকে, সো দ্যাট এইটার ইউনিট কি হয়, নো ইউনিট, জানো এইটার ইউনিট কি হয়, নো ইউনিট, নো ইউনিট, বিকজ এটা কি গ্রাম বাই গ্রাম না, এটা কি হয় গ্রাম আপন গ্রাম না, হ্যাঁ বলো। স্যার একটা নিউ স্টুডেন্ট ঢুকছে মেবি। না 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 না, মাইশা নিউ না, মাইশা। আচ্ছা স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এটা কি তাহলে পার্সেন্টেজ আসবে? তাহলে শোনো, তাহলে এই যে সলিবিলিটিটা, এই সলিবিলিটি কি হবে, নো ইউনিট, ইন আ সেন্স এটা কি হবে, নো ইউনিট, কারণ এটা গ্রাম আপন গ্রাম, গ্রাম আপন গ্রাম, গ্রাম আপন গ্রাম, সো দ্যাট এটা মনে রাখবা, এটা হচ্ছে এই যে এই সলিবিলিটিতে অ্যান্সারের সাথে কোনো ইউনিট মেনশন হবে না, এই সলিবিলিটিতে অ্যান্সারের সাথে কোনো ইউনিট মেনশন হবে না, রিমেম্বার। এখন এইটাকে আমরা ফর্মুলাতে নিয়ে আসলে, আন্ডারে ফর্মুলা, তুমি যদি এটাকে আন্ডারে ফর্মুলাতে আনতে চাও তাহলে f is equal to small m by capital M minus small m into 100. This is the formula. This is the formula. S is equal to small m by capital M minus small m into 100. Here S হচ্ছে solubility. S is here solubility. Small m হচ্ছে amount of solute. Small m হচ্ছে amount of solute. Capital M যেটা সেটা হচ্ছে amount of solution. Because you will get a solution. তোমাকে তো একটা solution দেওয়া হবে, তো capital M হচ্ছে amount of solution, তাহলে capital M minus small m কি, amount of solvent, amount of solvent না, solution minus solute, solution minus solute তাহলে কি হয়, solvent না, তাহলে এটা কি solute upon solvent, solution solute upon solvent, তাই তো solute upon solvent হলো না, তো এটা তো solute upon solvent, তাহলে solubility is equal to solute upon solvent, তবে সলভেন্টটা আমরা কিভাবে পাচ্ছি, ইনডিরেক্টলি পাচ্ছি, solution minus solute থেকে। ওকে, so this is the formula, this is the
equation or this is the formula. You can use this formula to define or to calculate solubility. So আসো আমরা for example তোমার হচ্ছে at 25 degree Celsius temperature in 250 gram solution there is 60 gram of potassium nitrate is dissolved. Calculate the solubility. Calculate the solubility. Okay. So you can do it easily. কি করে হবে? কারণ ক্যালকুলেটর রেখে তো আচ্ছা S is equal to small m by capital M minus small m into 100 তাই তো তাহলে স্মল m কত এখানে 60 স্মল m কত D60 সলিউট কে পটাশিয়াম নাইট্রেট তাহলে পটাশিয়াম নাইট্রেটের অ্যামাউন্টটাই তো সলিউটের অ্যামাউন্ট তাই 60 আচ্ছা ক্যাপিটাল M মানে কি এই যে এটা কি সলিউশন তাহলে 250 minus 60 into 100 কত হয় So 31.58. 31.58 এন্ড কোনো ইউনিট নাই এইভাবে অ্যানসার দিতে হবে 31.58 so the solubility is 31.58 So এই টেম্পারেচার কি এমনি কোনো কাজে আছে? না টেম্পারেচার আমরা দিয়ে দিব একটা যে কোনো সলিবিলিটি একটা সার্টেন টেম্পারেচারে হয় হ্যাঁ তো কি দাঁড়ালো যে এটা স্যার এটা রুম টেম্পারেচারের জন্য ইউজ হয় না নাকি অন্য টেম্পারেচার হলে ইউজ হতো মানে আমরা যখনই কোনো ভ্যালু দিব তখন তো অবশ্যই সেটা একটা পার্টিকুলার টেম্পারেচারে দিব এখন সেটা তোমাদের কনসার্ন হবে না এটা আমাদের কনসার্ন যে আমরা যে সলিবিলিটিতে দিব আমাদেরই জানা থাকবে যে সেটা কোন টেম্পারেচারের সলিবিলিটি তো আমরা দেওয়ার সময় ওই 25 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি গুলোই দেই হ্যাঁ আচ্ছা এইবার আসো অনেক সময় আমাদের হয় কি কিছু কিছু কাজ আমাদের মিস্টেক হয় কোন জায়গায় জানো সেটা হলো ব্যাড হ্যাবিটের কারণে ব্যাড হ্যাবিট কি যে সবকিছু আমরা মনে করো যে কপি করার মতো চিন্তা করি বলে বিপদটা হয়ে যায় মনে করো এইখানে সলিউশন না বলে কথাটা বলে দিলাম সলভেন্ট কথাটা হলো সলভেন্ট তখন তুমি যদি ওই যে ইনহেরিটেন্স এই ফলো করো তাহলে কি হবে তো তোমাকে নোটিস করতে হবে ফর্মুলা এটাই বলেন 60 বসাবা কিন্তু 250 কি এখন ক্যাপিটাল এম এর ভ্যালু তার পুরোটার ভ্যালু তার মানে এই পুরোটার ভ্যালু 250 এই পুরোটার ভ্যালু 250 কারণ এটা সলভেন্ট ইনটু 100 কত হয় স্যার 24 আচ্ছা 24 হোয়াটএভার তাহলে এটা তখন সলিবিলিটি তার মানে খুব কনসিয়াস থাকতে হবে কিন্তু অর্থাৎ সলিউশনের জায়গায় সলভেন্ট বলে দিছি তাতে করে কিন্তু এটা মিনিং এই জন্য অনেক সময় অনেক জায়গাতে এই ফর্মুলাটা এইভাবে দেখানো আছে যারা ওইভাবে দেখায় ফর্মুলাটা ওইভাবে মানে ওইভাবে কখন দেখায় মানে স্যার এটা হচ্ছে সলিউশন হইলো 24 যেটা আসলো সলিবিলিটি হইলো সলিবিলিটি হইলো তাহলে আগেরটা কি ছিল তাও সলিবিলিটি ছিল আমরা তো সলিবিলিটি ক্যালকুলেট করতেছি আগের বার করছি হচ্ছে সলিউশনের রেসপেক্টে আর এবার করছি সলভেন্টের রেসপেক্টে আগের বার করছি সলিউশনের রেসপেক্টে আর এবার করছি হচ্ছে সলভেন্টের রেসপেক্টে যখন সলিউশনের রেসপেক্টে করছো তখন সলিউশনের অ্যামাউন্ট বসছে কার জায়গায় ক্যাপিটাল এম এর জায়গায় আর যখন সলভেন্টের রেসপেক্টে করছো তখন সলভেন্টের অ্যামাউন্ট বসবে কোথায় এখানে কোনো সলভেন্টের ইন্ডিকেটর আছে মানে আছে সলভেন্টের কোনো সিম্বল আছে না আছে কিভাবে এই পুরোটাই সলভেন্ট যার জন্য এই পুরোটার জায়গায় কে বসছে সলভেন্ট ঠিক না তার মানে both of them calculation of solubility
both of them calculation of solubility, but একটা হলো সলিউশনের রেসপেক্টে আর এখন করলাম হলো সলভেন্টের রেসপেক্টে। তো রিমেম্বার, যদি সলিউশনের রেসপেক্টে করতে হয় আর যখন আমরা সলভেন্টের রেসপেক্টে করি তখন খুব সচেতন, খুব কনসাস থাকতে হবে যে তোমার ক্যাপিটাল এম জায়গায় বসবে সলিউশন হইলে, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর জায়গায় হবে সলভেন্ট হলে। তো যেটা বললাম যে অনেক সময় এই জন্য অনেকে ওইটা ইউজ করে, রাইট সাইডটা। যারা ওই রাইট সাইড ইউজ করে, হ্যাঁ, তখন এই রাইট সাইড মানে হলো এইটাই সলিউট আর এইটাই হলো সলভেন্ট। তখন বুঝো না কথাটা? কারণ অ্যাকচুয়ালি তো সলিউট আপন সলভেন্ট, সলিউট আপন সলভেন্ট, তাইলে তখন তারা ওই ফর্মুলাতে চলে যায়। কথা বুঝছো কিনা? তাহলে সলিউশন হলে এটা ইউজ করে, সলভেন্ট হলে ওটা ইউজ করে। কারণ অর্থাৎ এই যে এইটা মাইনাস করার পরে যে সলভেন্ট হয় সেটাও আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আরেকবার দেখতেছে যে না, আমি ফর্মুলাটাকেই কাস্টমাইজ করে নিলাম, ফর্মুলাটাই কাস্টমাইজ করে নিলাম, সেটাও কেউ কেউ নিবে। তো আমার মনে হয় দরকার নেই, তোমরা এই ফর্মুলাই থাকো, বাট কেয়ারফুল থাকবা। ওকে, তাহলে এই হচ্ছে তোমার শুধু ব্রেনে থাকবে যে এটা সলিউট আপন সলভেন্ট, সলিউট আপন সলভেন্ট, এইটা ঠিক রাখো। এখন সলভেন্ট নাই, সলিউশন আছে, তো তাতে কি তুমি করতে পারবে না? ওকে, কারণ এখানে তো সলিউশন আছে। তাহলে সলিউশনের রেসপেক্টেও করতে হতে পারে, সলভেন্টের রেসপেক্টেও করতে হতে পারে, বাট শুধু দরকার তোমার কনসাসনেস। আচ্ছা, তো এখন আসো যে এটা তো একটু ডিফারেন্ট ম্যানারেও দিতে পারে না, একটু ডিফারেন্ট ম্যানারে দিতে পারে না। সাপোজ এটা এমন বলতে পারে না, এটা 1 2 এমন বলতে পারে না যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সলিবিলিটি অফ তোমার পটাশিয়াম নাইট্রেটের কথাই আসি, is 60 না, ধরো 40। calculate how much gram of solute is dissolved in 180 gram solution। দেখো তো 25 ডিগ্রি সেলসিয়াস, এবার সলিবিলিটি দেওয়া আছে 40, সলিবিলিটি ইজ গিভেন 40। তোমাকে কি করে ক্যালকুলেট করা লাগবে? তাহলে ক্যালকুলেট হাউ মাচ গ্রাম অফ সলিউট which is dissolved in 180 gram solution। তাহলে কি সেম ইকুয়েশন না? H is equal to small m by capital M small m into 100, রাইট? এখন এইটাই তো দেওয়া আছে 40, H is equal to given 40, তাহলে small m is not given, capital M given 180 into হচ্ছে সরি মাইনাস হচ্ছে স্মল m ইনটু কি 100। তো হোয়াট ইজ দ্য প্রবলেম এট অল? তোমার তো কোনো সমস্যাই নেই। এখন কি স্মল m বেরিয়ে আসবে না? তাহলে স্মল m ইজ ইকুয়াল টু কত হবে? স্মল m টা হবে হচ্ছে 40 ইনটু 180 বাই হচ্ছে 140, স্যার 51.43। 1.43। এইটা গ্রাম, এটা গ্রাম, বিকজ এটা তো অ্যামাউন্ট অফ সলিউট, এটা তো অ্যামাউন্ট অফ সলিউট, তো 51.34 গ্রাম। তার মানে এটা হতে পারে না ভাইস ভার্সা? তাহলে সলিবিলিটি গিভেন সলিউট কত, সলিউট গিভেন সলিবিলিটি কত। ওকে, তো this is the application of this equation, অর্থাৎ এই ইকুয়েশনটার এই হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার আসো ডিপেন্ডিং ফ্যাক্টর। ডিপেন্ডিং ফ্যাক্টর, ডিপেন্ডিং ফ্যাক্টর যেটাকে আমরা অনেক সময় বলি কন্ট্রোলিং ফ্যাক্টর,
অনেক সময় বলি ইফেক্টিং ফ্যাক্টর, সামটাইম কি বলি ইফেক্টিং ফ্যাক্টর, সামটাইম কি বলি কন্ট্রোলিং ফ্যাক্টর, সামটাইম কি বলি ডিপেন্ডিং ফ্যাক্টর, সবই ইনক্লুসিভ। তাহলে ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ সলিবিলিটি, অর্থাৎ সলিবিলিটি ডিপেন্ডিং ফ্যাক্টর কি, তার মানে হচ্ছে কোন ফ্যাক্টর গুলো চেঞ্জ হলে সলিবিলিটি চেঞ্জ হয়, কোন ফ্যাক্টর চেঞ্জ হলে সলিবিলিটি চেঞ্জ হয়, ঠিক না? তো তোমরা একটা জানো যে কোনো জায়গায় একটা কমন ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। তো নাম্বার 1 টেম্পারেচার। Temperature is a vital factor of solubility. Temperature is a factor of solubility. Temperature অবশ্যই কি a factor of solubility. এখন কোশ্চেন অ্যাবাউট যে টেম্পারেচার ইনক্রিজের রেজাল্ট কি এন্ড টেম্পারেচার ডিক্রিজের রেজাল্ট কি। দেখো, হ্যাঁ, what will happen when temperature increase and what will happen when temperature decrease. This is true যে most of the time solubility increases with increasing temperature. This is true most of the time solubility is increased with increasing temperature, but not all time. এইটাই স্টুডেন্টদের মাথার মধ্যে যেতে চায় না, কিন্তু তোমাদের আজকে মাথায় যেতেই হবে এটা। তাহলে কি বললাম যে মোস্ট অফ দ্য টাইম solubility increases with increasing temperature but not all time. তো কোথাও যদি লেখা থাকে যে মাল্টিপল কম্পিটিশনে যে solubility increase with increasing temperature, তাইলে কি সেটা রং ধরবা? আমি বলবো না, সেটাকে রং কইরো না। মাল্টিপল কম্পিটিশনে একটা অপশন দিছে যে solubility increase with increasing temperature, সেটা আবার রং মনে করো না, কারণ আমি তো বলছি যে মোস্ট অফ দ্য টাইম এটা ঠিক। তো এখন আমি এক্সপ্লেনেশন দিব যে মোস্ট অফ দ্য টাইম কেন এটা ঠিক আর কেন এটা অল টাইম ঠিক না, ঠিক না? দুইটা জিনিস জানতে হবে। তো আসো হচ্ছে যে তো তার মানে কি আমরা এটা মানতেই হবে যে টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি ইনক্রিজও হতে পারে, সলিবিলিটি ডিক্রিজও হতে পারে। আগে এটা এগ্রি করি, কম বেশি সেটা পরের ব্যাপার। টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ইনক্রিজ হতে পারে, সলিবিলিটি ডিক্রিজও হতে পারে, কম হোক কিন্তু হতে পারে। কখন তাহলে ইনক্রিজ হবে আর কখন ডিক্রিজ হবে, কাদের সময় ইনক্রিজ হবে কাদের সময় ডিক্রিজ হবে, ওকে? সেটা কি বুঝি, সেটা হচ্ছে যে তোমাদের একটা আইডিয়া থাকবে এক সময়, সেটা হলো হিট অফ সলিউশন। সেটা হচ্ছে কি হিট অফ সলিউশন, ডেল্টা এইচ। হিট অফ সলিউশন সেটা কি ডেল্টা এইচ না? হিট অফ সলিউশন কি অবশ্যই ডেল্টা এইচ। আচ্ছা, তাহলে তোমরা যদি বুঝো একটা জিনিস যে হিট অফ সলিউশন হচ্ছে ডেল্টা এইচ, তাহলে হিট অফ সলিউশন কি যে হিটটা ইভলভ হয় অথবা যে হিটটা অ্যাবজর্ব হয়, ঠিক না? তাহলে সেটাই তো হিট অফ সলিউশন। তাহলে যেটা কিনা ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচ কি হতে পারে? নেগেটিভ হতে পারে, ডেল্টা এইচ কি হতে পারে? পজিটিভ হতে পারে। তাহলে ডেল্টা এইচ নেগেটিভ হলে যে টেম্পারেচার ইনক্রিজের যে এফেক্ট হবে, ডেল্টা এইচ কি পজিটিভ হলে টেম্পারেচার কি সেই এফেক্টই হবে উচিত? তার মানে কি হলো মোরাল মানে মেইন ফান্ডামেন্টাল জায়গাটা কি? তাহলে ফান্ডামেন্টাল জায়গাটা কি হলো তাইলে? তার মানে কি হিট অফ সলিউশন এক্সোথার্মিকও হইতে পারে, হিট অফ সলিউশন এন্ডোথার্মিকও হইতে পারে। হিট অফ সলিউশন এক্সো হতে পারে, হিট অফ সলিউশন এন্ডো হতে পারে। তো হিট অফ সলিউশন যেহেতু এক্সো এন্ডো হয়, তাই টেম্পারেচার ইনক্রিজ হলে সেটা তো এক্সোর জন্য ইনক্রিজ হইলো বা ডিক্রিজ হইলো, সেটা তো আবার এন্ডোর জন্য একই রকম হবে না। তাহলে আমরা প্রথমে এগ্রি করে নেই এটা যে টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ইনক্রিজ হতেও পারে, ডিক্রিজও হতে পারে, বিকজ হিট অফ সলিউশন কি হয়? এক্সোথার্মিকও হয়, এন্ডোথার্মিকও হয়। তাহলে হিট ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি কি ইনক্রিজ হবে না সলিবিলিটি ডিক্রিজ করবে? এটা ডিপেন্ড করবে সিস্টেমের উপর। সিস্টেম কি এক্সোথার্মিক না সিস্টেম এন্ডোথার্মিক? সিস্টেম কি এক্সোথার্মিক না সিস্টেম এন্ডোথার্মিক, তার উপর ডিপেন্ড করবে। ওকে, আসো সাপোজ যদি এক্সোথার্মিক হয়, যদি এক্সোথার্মিক হয় সিস্টেম, যদি এক্সোথার্মিক হয়, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ডিক্রিজ হবে। সিস্টেম যদি এক্সোথার্মিক হয়
সিস্টেম যদি এক্সোথার্মিক হয় তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে সলিউবিলিটি ডিক্রিজ হবে। তার মানে কোন সলিউট ডিসলভ করার পরে যদি হিট ইনক্রিজ করে, কোন সলিউট ডিসলভ করার পরে যদি হিট প্রডিউস করে, তাহলে ওই সলিউটের সময় টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ওই সলিউটের সলিউবিলিটি ডিক্রিজ হবে। তার মানে যদি সিস্টেম এক্সোথার্মিক হয় তাহলে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ডিক্রিজ হয়। কোথা থেকে জানলাম? লাশাতেলিয়ে প্রিন্সিপল থেকে। বিকজ যে সিস্টেম এক্সোথার্মিক সেই সিস্টেমে টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয়। যে সিস্টেম এক্সোথার্মিক সেই সিস্টেমে টেম্পারেচার ইনক্রিজ করলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয়, আর রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হলে সলিউবিলিটি কমে, আর রিঅ্যাকশন ফরওয়ার্ড হলে সলিউবিলিটি বাড়ে। এখন তুমি ভাবতে পারো স্যার এখানে রিঅ্যাকশন কোথায় পাইলেন, এটা তো ভাবতে পারো না স্যার আপনি রিঅ্যাকশন কোথায় পেলেন? রিঅ্যাকশন না, ইকুয়েশন তো। সলিউবিলিটি কি? সোডিয়াম ক্লোরাইড ডিসলভ হয়ে সোডিয়াম প্লাস হবে, Cl মাইনাস হবে। সিলভার ক্লোরাইড ডিসলভ হলে সিলভার প্লাস হবে, Cl মাইনাস হবে। ক্যালসিয়াম সালফেট ডিসলভ হলে ক্যালসিয়াম 2 প্লাস হবে, সালফেট মাইনাস হবে। এটা কি কোনো এখানে কি বন্ড ব্রেকিং হয়নি? এখানে বন্ড ব্রেকিং ফর্মিং এর মতো ব্যাপার হয়নি? এখানে কি কোন রকম কেমিক্যাল চেঞ্জ মানে কোন রকম চেঞ্জ হয়নি? অবশ্যই চেঞ্জ হয়েছে। তার মানে এইটাও কিন্তু টাইপ অফ রিঅ্যাকশন। তো এটা একটা সিস্টেম। স্যার আমি না কিছু শুনতে পারি নাই, মানে ডিক্রিজের পর থেকে কিছু শুনতে পারি নাই। ও আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আবার রিপিট হবে, কথাগুলো রিপিট হয়ে যাচ্ছে তো। তাহলে স্যার আপনার কথা বেজে বেজে আসতেছে, আমি একটু লিভ নিয়ে আবার ঢুকি। আচ্ছা তুমি লিভ নিয়ে জয়েন করো, বাট এটা মানে মেজরিটি বললে তখন বুঝবো যে আমার দিকে সমস্যা। শোনো, তো যেটা আই ওয়ান্ট টু সে যে কি হতে পারে, হিট অফ সলিউশন এক্সোথার্মিক, হিট অফ সলিউশন এন্ডোথার্মিক হতে পারে। ফার্স্ট এটা মানতেই হবে। হবে না কেন? একটা সলিউট ডিসলভ করলে হিট প্রডিউসও করতে পারে, হিট অ্যাবজর্বও করতে পারে। তো দ্যাট এক্সোথার্মিকও হতে পারে, এন্ডোথার্মিকও হতে পারে। এখন যে জায়গাগুলো এক্সোথার্মিক হবে, যে জায়গাতে হিট প্রডিউস হবে, যে সিস্টেমে হিট প্রডিউস হবে, ওই সিস্টেমে আমরা কি বললাম যে টেম্পারেচার যদি তোমরা ইনক্রিজ করো তাহলে কি হবে, সলিউবিলিটি ডিক্রিজ হবে। আর সলিউবিলিটি কেন ডিক্রিজ হয় সেই জায়গাতে বলেছিলাম যে টেম্পারেচার ইনক্রিজ করলে সিস্টেম ব্যাকওয়ার্ড হয়, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয়। আর রিঅ্যাকশন যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে সলিউবিলিটি ডিক্রিজ হয়, আর রিঅ্যাকশন যদি ফরওয়ার্ড হয় তাহলে সেটা সলিউবিলিটি ইনক্রিজ হয়। তো আমি এটা আবার ভাইবে না যে এগুলো এক্সোথার্মিকের এক্সাম্পল দিচ্ছি, মানে আমি বললাম যে এক্সোথার্মিকের সময় কি হবে, এগুলো এক্সাম্পল না। তার মানে হচ্ছে যেটার মধ্যে দেখবা যে এক্সোথার্মিক, যেই জায়গাগুলো এক্সোথার্মিক, যাদের বেলায় এক্সোথার্মিক তাদের সময় হিট চেঞ্জ করলে কি হবে, হিট ইনক্রিজের সাথে সাথে সলিউবিলিটি ডিক্রিজ হবে। তার মানে হিট ইনক্রিজের সাথে সাথে সলিউবিলিটি ডিক্রিজ হতেই পারে। আর যদি এন্ডোথার্মিক হয় তাহলে ইনক্রিজ। যদি সিস্টেম এন্ডোথার্মিক হয়, তাহলে টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড হবে। কারণ তোমরাই তো জানো যে যদি হিট অ্যাবজর্ব করে অর্থাৎ এন্ডোথার্মিক হয়, ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে হিট ইনক্রিজ করলে ফরওয়ার্ড হয়, তো ফরওয়ার্ড হলে তো সলিউবিলিটি বাড়বে। তাহলে সিস্টেম এক্সোথার্মিক, টেম্পারেচার ইনক্রিজ হলে সলিউবিলিটি ডিক্রিজ হবে। সিস্টেম এন্ডোথার্মিক, টেম্পারেচার ইনক্রিজ হলে সলিউবিলিটিও ইনক্রিজ হবে। তার মানে আমরা এগ্রি করতে হবে যে টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি ডিক্রিজ হইতে পারে, সলিউবিলিটি ইনক্রিজ হইতে পারে। এবার আসলে কি বললাম যেন আমি, যে মোস্ট অফ দা টাইম কি হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি ইনক্রিজই হয়। মোস্ট অফ দা টাইম কি হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে সলিউবিলিটি ইনক্রিজই হয়। এখন সেটা কেন না, যে মোস্ট অফ দা টাইম এমনটা কেন হয়? দেখো, তোমার কমন সল্টে সোডিয়াম ক্লোরাইড, যেটা কিনা সোডিয়াম পজিটিভ আয়ন, ক্লোরাইড নেগেটিভ আয়ন ফর্ম করে। তোমার কমন সল্ট হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন হয়। তোমার কমন সল্ট হচ্ছে ক্যালসিয়াম সালফেট, যেটা ক্যালসিয়াম আয়ন হয় আর সালফেট আয়ন হয়। তোমার কমন সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা অ্যামোনিয়াম প্লাস হয় আর ক্লোরাইড মাইনাস হয়। এগুলো তোমাদের কমন সল্ট না, তোমাদের নোন সল্ট না, এগুলো তোমাদের কি সব কমন সল্ট, অথবা এগুলো সব তোমাদের কি নোন সল্ট, ঠিক না? হ্যাঁ,
মোস্ট অফ দ্য টাইম এই সল্টগুলো ইউজ হয়, ঠিক কি না? আচ্ছা, এখন আসো, যেই সল্টগুলো তুমি চেনো, যেই সল্টগুলো তোমরা চেনো, সেই সব সল্টই কি দেখো সব ইরিভার্সিবল সিস্টেম। তার মানে কি জানো? তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হয়ে সোডিয়াম আয়ন হয়, ক্লোরাইড আয়ন হয়, এটা ডিজলভ হয়, ওটা ডিজলভ হয়, ওটা ডিজলভ হয়। অর্থাৎ এই বন্ডগুলো ব্রেক করে কিন্তু ফর্ম করে না। এন্ড মোস্ট অফ দ্য টাইম এটাই হয়, মোস্ট অফ দ্য সল্টের সময় এটাই হয় যে ব্রেক করে বাট ফর্ম করে না, ব্রেক করে বাট ফর্ম করে না, মোস্ট অফ দ্য টাইম এটা হয়। এতে কি হয় জানো? এতে কি হয় জানো? বন্ড ব্রেক করতে এনার্জি দিতে হয়, যেটাকে বন্ড ব্রেকিং এনার্জি বলে। তাহলে বন্ড ব্রেক করতে তুমি এনার্জি অ্যাপ্লাই করছো কিন্তু বন্ড ফর্ম করেনি, তো বন্ড ফর্ম না করলে তো এনার্জি প্রডিউস হবে না। নর্মালি রিঅ্যাকশনে কি হয়? বন্ড ব্রেক করে, বন্ড ফর্ম করে, বন্ড ব্রেকও করে, বন্ড ফর্মও করে। যার কারণে তখন কি হয়? বন্ড ব্রেকিং এনার্জি আর বন্ড ফর্মিং এনার্জি থেকে বোঝা যায় যে এটা এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে। আর এইগুলোতে বন্ড ব্রেক করতেছে বাট ফর্ম করতেছে না। তো এইটা মনে করো যে, এটা একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি 100 টাকা একটা জিনিস কিনছো, সেটা যদি তুমি সেল করো যে কোনো টাকায় সেল করো, তাহলে সেটাতে কি হইতে পারে? লাভও হইতে পারে, লসও হইতে পারে। 100 টাকা জিনিসটা কিনছো, সেল করছো কিন্তু তুমি সেল করতে পারছো, তো সেখানে লাভ লস দুইটাই হইতে পারে। কিন্তু যদি এমন হয় 100 টাকা দিয়ে তুমি জিনিসটা কিনে আনছো, তোমার জিনিসটা তোমার থেকে চুরি হয়ে গেছে, মানে তুমি সেলই করতে পারো নাই, তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? কি হয়েছে তখন? লসই হয়েছে, কিন্তু আবার তো কোনোটাই হয়নি। না না, লসই হয়েছে, বুঝো নাই? অর্থাৎ তুমি যদি সেল করতে পারতা তাহলে সেখানে লাভ লসের কোশ্চেন আসতো, অর্থাৎ লাভও হইতে পারতো, লসও হইতে পারতো। কিন্তু তুমি যদি সেল না করে লস এটাকে হারায় ফেলো, তাইলে তোমার আর ক্যালকুলেটর নিয়ে বসতে হবে যে আমার লাভ হইলো না লস হইলো হিসাব করার জন্য। তুমি তো চোখ বন্ধ করে বলতে হবে না আমার লস হয়ে গেছে। ঠিক এইগুলো সব যে লস, অর্থাৎ সবই যে এন্ডোথার্মিক, এগুলো এমনি বলে দেওয়া যায়। কিভাবে বলে দেওয়া যায়? কারণ বন্ড ব্রেক করছে, ফর্ম করে নাই, ব্রেক করছে, ফর্ম করে নাই, মানে অ্যাবজর্ব করছে, শুধু অ্যাবজর্বই করছে, হিট প্রডিউস করে নাই। এখন প্রডিউস করলে সে বুঝতে পারতাম বেশি করে না কম করে, তার মানে এখানে শুধু অ্যাবজর্বই হয়, প্রডিউসার হয় না। যার কারণে সবসময় হিট কি হয়? অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হয় বলেই মোস্ট অফ দ্য টাইম এন্ডোথার্মিক। তাহলে বুঝাইতে পারছি যে কেন সবসময় আসলে এন্ডোথার্মিক দেখি আমরা, মেজরিটি সময় কেন দেখি যে এটা এন্ডোথার্মিক? কারণ মেজরিটিতে এমন হয় বন্ড ব্রেকই করে কিন্তু ফর্ম করে না। তো যাদের ফর্ম করবে তাদের সময় এটা এক্সো হইতে পারে, সেটা এন্ডো হইতে পারে। তাহলে সেটা কি খুবই কম, তার মানে এক্সোর দলে খুব কম যাবে, সবাই আসছে কার দলে? এন্ডোর দলে। যার কারণে এটা বলা যেতে পারে যে মোস্ট অফ দ্য টাইম টেম্পারেচার ইনক্রিজ হলে কি হবে? সলিবিলিটি ইনক্রিজ হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম সিস্টেম কি? এন্ডোথার্মিক। তো এইটা তার মানে যখন তুমি ওভারঅল এক্সপ্লেনেশন দিবা তোমরা যে স্যার আমাকে যদি এমন একটা কোশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, আমি কি বলবো? তখন তুমি জেনারেলাইজ করে বলবা, অর্থাৎ তুমি বলবা যে এক্সোথার্মিক হলে এই হবে, এন্ডোথার্মিক হলে এই হবে। তোমাকে দুই পক্ষেই যাইতে হবে তখন। আর যদি তোমাকে বাই চান্স কোশ্চেনটা এমন করে করে যে why solubility increase with increasing temperature, why solubility increase with increasing temperature, যদি কোশ্চেনটাই ওইরকম বানিয়ে ফেলে, তখন কি তুমি ওই কোশ্চেনের পরে বলতে হবে না? আমি যার কাছে কেমিস্ট্রি পড়ছি, আমার স্যার, আমি প্রত্যেক ব্যাচে আমার স্যারের কথা বলাই লাগে, সাইফুল ইসলাম স্যার। হ্যাঁ, স্যারের একটা মজার কথা ছিল, মাঝে মাঝে বলতাম যে স্যার আপনি এই বলেন, আবার ওইও বলেন, আপনি বলেন এইটা, আপনি বলেন ওইটা। তখন বলতো দেখ শোন, বিষয়টা হচ্ছে এইরকম যে তোরে যে কোশ্চেন করবে, যা কোশ্চেন করবে, তুই বলবি যে যদি কেউ বলে যে এটা না কেন, তুমি বলবে যে এই না বলে ওইটা না। যদি বলে এটা হা কেন, ওইটাই আবার বলে যে এটা হা কেন, তখন বলবি যে এই বলে এই হা। মানে ও হা বলে তুই হাই বলবি, ওটা হে যদি না বলে তুই নাই বলবি। কথা বুঝতে পারছো স্যারের কথাটা? অর্থাৎ এইরকম একটা ব্যাপার, এইরকম কিন্তু অনেক সময় অ্যান্সার করতে হয়। অর্থাৎ কি চাইছে সেই চাওয়াটার সাথে ম্যাচ করে অ্যান্সার করতে হয়। তো যদি বলে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, তাহলে জেনারেলাইজ। আর যদি বলেন না সলিবিলিটি ইনক্রিজ উইথ ইনক্রিজিং টেম্পারেচার, তাহলে তুমি সেখানে বিতর্কে যাওয়ার দরকার নেই।
তখন তুমি ওই পার্টটাই বলবা যে টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি কেন ইনক্রিজ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তো এসো এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার কার্ভ। এটা হচ্ছে সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার কার্ভ, সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার কার্ভ। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ফলো করো। হ্যাঁ, টেম্পারেচার গুলো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস, যাই যা পারছি দিচ্ছি। হ্যাঁ, সলিবিলিটি দিলাম হচ্ছে একটু ইন্টারভেল বেশি রাখতেছি ভ্যালু বাড়ানোর জন্য, 20, 40, 60, 80, 100, 120, 140। ঠিক আছে, কারণ ফ্রিকোয়েন্সি বেশি তো এই কারণে এখানে জাম্প করে গেছি 20, 40, 60 এটসেট্রা। ওকে, তো এইটা হচ্ছে কি সলিবিলিটি, আর ওটা হচ্ছে টেম্পারেচার। সলিবিলিটি, টেম্পারেচার। ওকে, আসো তোমার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের টাইমে সলিবিলিটি লাইনটা এরকম। এটা হলো কার জন্য জানো? সোডিয়াম ক্লোরাইডের। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অবজারভেশন। তার মানে কি সোডিয়াম ক্লোরাইডের বেলায় আমাদের অবজারভেশন কি যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের সময় আমাদের অবজারভেশনটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি কি হয় না, খুব একটা চেঞ্জ হয় না। সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি যে কোনো টেম্পারেচারে প্রায় কাছাকাছি থাকে। সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি মানে এটা খুবই হাইলি সলিবল এবং খুব সহজে সলিবল, মানে খুব ইজিলি এটা ডিজলভ হয়ে যায়। যার কারণে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি না দেখা গেছে যে টেম্পারেচার দেখো একদম 0 থেকে 80 ডিগ্রি পর্যন্ত, অথচ তার সলিবিলিটি দেখো কত ঘরে রয়েছে, সেই 40, অ্যারাউন্ড 40 মধ্যে, এই প্লাস মাইনাস 40 মধ্যে, ঠিক না? ঠিক প্লাস মাইনাস 40 মধ্যে আছে। যেটা হলো গিয়া তোমার হলো রুম টেম্পারেচারে 36, 25 ডিগ্রি সেলসিয়াসে ওটা হচ্ছে 36। কথা হচ্ছে তো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের রুম টেম্পারেচারে সলিবিলিটি 36, রুম টেম্পারেচারে সলিবিলিটি 36, কিন্তু তার থেকে অনেক আপার টেম্পারেচারে অথবা তার থেকে অনেক লোয়ার টেম্পারেচারেও কিন্তু সলিবিলিটি ওই 36 থেকে কিন্তু প্লাস মাইনাস অল্প, খুব একটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অবজারভেশন, যে সোডিয়াম ক্লোরাইড সলিবিলিটি খুব একটা ভ্যারি করে না টেম্পারেচার ভ্যারি করলে। কিন্তু কিছু তো করছে না, কিছু কি সেটা হচ্ছে টেম্পারেচার বাড়তেছে, সলিবিলিটি বাড়তেছে, ঠিক আছে, কিছু হলো তো বাড়তেছে। আচ্ছা, এটা গেছে। আচ্ছা, আরেকটা দেখবো আমরা তোমার হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের জন্য। আরেকটা দেখতে পাচ্ছি আমরা পটাশিয়াম নাইট্রেটের জন্য। পটাশিয়াম নাইট্রেটের কিন্তু একটা বিগ চেঞ্জ, পটাশিয়াম নাইট্রেটের কিন্তু একটা বিগ চেঞ্জ, একদম 40 থেকে জাম্প করে 140 টপে চলে গেছে। তার মানে হচ্ছে যে টেম্পারেচার যত ইনক্রিজ হবে পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। টেম্পারেচার যত ইনক্রিজ হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি কি হচ্ছে, ততই কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, রাইট না? তো এটা আর কিছু বলার নাই, ইনক্রিজ হচ্ছে। এখন ইনক্রিজটা কত বেশি হচ্ছে এটা আমাদের কোনো কনসার্ন না, ইনক্রিজ হচ্ছে, এটাই হচ্ছে কথা, ইনক্রিজ হচ্ছে। তো এটা ইনক্রিজ হইতেছে, ওটাতেও ইনক্রিজ হইতেছে, ঠিক আছে? তো কি হলো, দুইটাতেই মনে করো ইনক্রিজ হচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, ডিক্রিজ কার আছে, একটা পাইছি আমি ডিক্রিজের। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখান থেকে ডিক্রিজ দেখাইছে, ওটা হলো লিথিয়াম সালফেটে, লিথিয়াম সালফেটে। তার মানে ডিক্রিজও হয়, সেটা দেখালাম আর কি, যে ডিক্রিজও হয়। বললাম না যে ডিক্রিজ হওয়ার ব্যাপারটা খুবই কম সল্ভ, মানে খুব মানে ধরো দূরবীন দিয়ে খুঁজতে হয় যে কোথায় ডিক্রিজ হয়। তো একটা এক্সাম্পল দেখলাম শুধু, সেটা হচ্ছে লিথিয়াম সালফেট। তার মানে কি লিথিয়াম সালফেটের সলিবিলিটি কি হয়, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ডিক্রিজ হয়, যদিও খুব একটা না, কিন্তু তাও কি হয়, ডিক্রিজ হয়। তাহলে এটা হচ্ছে লিথিয়াম সালফেটের সময়। ওকে, তাহলে কি হয়, তাহলে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ইনক্রিজ হতে পারে, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ডিক্রিজ হতে পারে। ওকে, তো আইসাইড যে এরকমটা হয়, তাই না? আচ্ছা, এইবার একটা খুব ইফেক্টিভ এন্ড ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবা, সেটা হচ্ছে এরকম। ওইটাকে আমি একটু ডট সাইন দিয়ে বুঝাই। হ্যাঁ, ইচ্ছা করে আমি একটু ডট সাইন দিয়ে যাচ্ছি।
এইটা কার জন্য জানো? সোডিয়াম সালফেট। এবং এইখানে তার হাইয়েস্ট হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসে। 34 ডিগ্রি সেলসিয়াসে হাইয়েস্ট তার সোডিয়াম সালফেটের। ফলো করো, হ্যাঁ। সোডিয়াম সালফেটেরটা কিরকম লাগতেছে একটু, মানে অন্যদের থেকে একটু কোন দিক থেকে আলাদা আছে বলো তো? সোডিয়াম সালফেটের অন্যদের থেকে কিভাবে সে স্যার এক্সেপশনাল? একটা সার্টেন টেম্পারেচারে পর্যন্ত সলিবিলিটি ইনক্রিজ করে আবার ডিক্রিজ ডিক্রিজ হয়, রাইট ইউ আর। তার মানে কি এটা অন্যদের থেকে কি এক্সেপশনাল না? অন্যদের থেকে কোয়াইট এক্সেপশনাল বিকজ অন্যদের আইদার ইনক্রিজ হয়েছে অর ডিক্রিজ হয়েছে, বাট সোডিয়াম সালফেটের সময় কি হচ্ছে, একটা সার্টিন টাইম পর্যন্ত অর্থাৎ 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যায় সে টপে চলে গেছে হাইয়েস্ট, তারপরে সেটা আবার কি হচ্ছে গ্র্যাজুয়ালি কমতেছে। তার মানে ফার্স্টে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, তাই তো? তো এটা এমনটা কেন হয়? এই অ্যাটিটিউড কেন করে সোডিয়াম সালফেট কেন এই অ্যাটিটিউডটা করে? তোমাদের কাছে কি মনে হয় যে কেন এমনটা হইতে পারে? মানে কেন বলতে মানে সিস্টেমের মধ্যে কি হয়েছে তাই? সিস্টেমের মধ্যে কি হয়েছে তাইলে? আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে তোমরা তো নিজেরাই একটু আগ পর্যন্ত ফিল করে আসলা যে সলিবিলিটি কখন ইনক্রিজ হয় আর সলিবিলিটি কখন ডিক্রিজ হয়। আমি তো বলিনি যে সলিবিলিটি ইনক্রিজ বা ডিক্রিজ দুইটাই হতে পারে না, আমি তো বলছি হতে পারে, কিন্তু সেটা তোমরা বলছো ডিফারেন্ট সাবস্টেন্সের জন্য। এখন মুশকিল হলো এটা একই সাবস্টেন্সের জন্য হয়ে গেছে, কিন্তু কনসেপ্ট কি চেঞ্জ হবে? কনসেপ্ট চেঞ্জ হবে না, কনসেপ্ট একই থাকবে। অর্থাৎ তখন ইনক্রিজ হবে যখন সিস্টেম এন্ডোথার্মিক, আর তখনই ডিক্রিজ হবে যখন সিস্টেম এক্সোথার্মিক। তার মানে এটা বলাই লাগে যে তাহলে সোডিয়াম সালফেট যখন ডিজলভ হয় তখন কিছুক্ষণ ছিল সিস্টেম এন্ডোথার্মিকে, কিন্তু আফটার এ হোয়াইল এই সিস্টেমটা কি হয়ে গেছে, এক্সোথার্মিক হয়ে গেছে। এখন তোমায় খুঁজতে হবে, কারণ খুঁজতে হবে যে এমনটা এই বিহেভটা কেন করে সোডিয়াম সালফেটের, বা সোডিয়াম সালফেটের বেলায় এটা কেন হয়, তাই কি না? ইজ দ্যাট ক্লিয়ার? যে প্রথমে যখন ইনক্রিজ হয় তাহলে রিগার্ডিং আওয়ার ডিসকাশন কখন ইনক্রিজ হয়? এন্ডোথার্মিক থাকলে। কখন ডিক্রিজ হয়? এক্সোথার্মিক হলে। তার মানে কিছুক্ষণ সিস্টেমটা কিসে ছিল? এন্ডোথার্মিকে। তারপরে আফটার এ হোয়াইল সিস্টেমটা চলে গেছে এক্সোথার্মিকে চলে গেছে, তার কারণে এমনটা হয়েছে, তাছাড়া তো না। তো দ্যাট এটা কেন হয়েছে সোডিয়াম সালফেটের সময়, এই তো ব্যাপারটা, তাই না? আচ্ছা, এইখানে আমি সোডিয়াম সালফেটের ফর্মুলা লিখতে যাইয়া একটা জিনিস মেনশন করিনি, ডট 10 মোল ওয়াটার। অর্থাৎ সোডিয়াম সালফেটের রিয়েল ফর্মুলা হলো এটা, সোডিয়াম সালফেট 10 মলিকিউল ওয়াটার। অর্থাৎ তুমি যখন ল্যাবরেটরিতে যাবা, ল্যাবরেটরিতে কোনো একটা কৌটায় কোনো একটা পটে তুমি যদি সোডিয়াম সালফেট দেখো এবং সোডিয়াম সালফেট কালেক্ট করো এন্ড সেই সোডিয়াম সালফেট ইউজ করো, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে আসলে তুমি এইটা কালেক্ট করছো, ইউনো। একদম তুমি ভালো মতো পড়ে দেখবা যে বডিতে কি লেখা আছে, স্টিকারে কি লেখা আছে, পড়ে দেখো। সেখানে লেখা থাকবে সোডিয়াম সালফেট এন্ড ডেকাহাইড্রেট। ডেকাহাইড্রেট মানে কি? 10টা পানি লেখা থাকবে স্টিকারে। তো দ্যাট তুমি তো আসলে ডিজলভ করতেছো এটা সোডিয়াম সালফেট 10 মোল ওয়াটার, ওকে। আর এই 10 মোল ওয়াটারকে বলে ল্যাটিস ওয়াটার, ক্রিস্টাল ওয়াটার। 10 মোল ওয়াটারকে বলে ল্যাটিস ওয়াটার আর বলে ক্রিস্টাল ওয়াটার, ল্যাটিস ওয়াটার আর ক্রিস্টাল ওয়াটার। সোডিয়াম সালফেটের সাথে সাথে আরেকটা এই অ্যাটিটিউড করে, এটা হচ্ছে এটা H2C2O4 আর 2 মোল ওয়াটার, এও একই অ্যাটিটিউড করে। H2C2O4 আর 2 ওয়াটার, এটাও সেই একই অ্যাটিটিউড করে। আর এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তাহলে উই ক্যান গিভ ইউ কোশ্চেন, আমরা তোমাদেরকে কোশ্চেন দিতে পারি যে হোয়াই temperature curve of oxalic acid is exceptional, why temperature curve of sodium sulfate and sodium sulfate is exceptional.
তো এটাও এক্সেপশনাল, ওটাও এক্সেপশনাল, কিন্তু রিজনটা এক, কজ কিন্তু এক, রিজনটা এক, কজ এক। তো রিজন বা কজটা একই, সেই কজটা কি দেখো, যখন সোডিয়াম সালফেট বা অক্সালিক অ্যাসিডকে আমরা ডিজলভ করি, যখন এটাকে ডিজলভ করি, দেখো সোডিয়াম ক্লোরাইডকে যখন তুমি ডিজলভ করো তখন সোডিয়াম আর ক্লোরিনের বন্ড ব্রেক হয়, সোডিয়াম আয়ন হয়, ক্লোরাইড আয়ন হয়। এটা কোথায় লিখলাম, ও দেখ, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড যদি ডিজলভ করো তাহলে কি হয়, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন হয়, তাই কি না? তো এরকম যারা সবারই তো তাই হয়, ব্রেক হয়, বন্ড ব্রেকিং হয়, তাই না? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট সবারই তো, তাহলে আয়ন প্রডিউস করে, তারা আয়ন প্রডিউস করে। বাট একটু দেখো তো, এই যে সোডিয়াম সালফেট আর এর সাথে 10 মোল ওয়াটার আছে, 10 মোল ওয়াটার আছে, যেটাকে ক্রিস্টাল ওয়াটার বলি। সোডিয়াম সালফেট ডিকম্পোজ হওয়ার আগে কাকে ডিকম্পোজ হওয়া লাগবে অথবা কাকে ডিসোসিয়েট হওয়া লাগবে, সেটা হচ্ছে ওয়াটার। সোডিয়াম সালফেট ডিসোসিয়েট হবে কি করে যদি না তার থেকে ওয়াটার ডিসোসিয়েট হয়? তাহলে সোডিয়াম সালফেট ডিসোসিয়েট হওয়ার জন্য কি থাকবে, মানে সোডিয়াম সালফেট ডিসোসিয়েট হবে, কিন্তু সোডিয়াম সালফেট ডিসোসিয়েট হওয়ার আগে কে ডিসোসিয়েট হবে? ওয়াটার। অর্থাৎ সেটা আগে ওয়াটারের কাছ থেকে মুক্তি পাইতে হবে, সোডিয়াম সালফেট ডিজলভ হবে, কিন্তু তার আগে তার সাথে যে ওয়াটারটা লেগে আছে, তার সাথে যে ওয়াটারটা তোমার হচ্ছে অ্যাটাচ হয়ে আছে, তার যে ওয়াটারটা অ্যাটাচ হয়ে আছে সেই ওয়াটারটাকে আগে সরাইতে হবে না, সেই ওয়াটারটাকে আগে রিমুভ করতে হবে না, সেই ওয়াটারটাকে আগে ডিসোসিয়েট করা লাগবে না? সোডিয়াম সালফেটের সাথে যে 10 মোল ওয়াটার আছে সেই ওয়াটারটাকে তাকে আগে ডিসোসিয়েট করতে হবে। যখন সেটা ডিসোসিয়েট করবে তখন সে সোডিয়াম সালফেট হবে, আর যখন সে সোডিয়াম সালফেট হবে তখন প্রশ্ন থাকবে যে সে কি এক্সো হবে না এন্ডো হবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু আগে তো তাকে কি করতে হবে, ওয়াটার ডিসোসিয়েট করতে হবে। তাহলে এটা আর অন্য কারো এরকম হওয়া লাগছে? একটা কোশ্চেন ছিল, বলো হ্যালো, আরো অন্য এলিমেন্টেও তো ল্যাটিস ওয়াটার থাকতে পারে, তাহলে কি যাদের সবগুলাই ল্যাটিস ওয়াটার একই আছে, ধরনের? যাদের ইয়েস যাদের ল্যাটিস ওয়াটার আছে তাদের অ্যাটিটিউড এমনই হবে। তাহলে ল্যাটিস ওয়াটার 10 মোল আছে না, তার মানে যখন কিনা তুমি এটাকে ডিজলভ করবা, তখন কিছুটা সময় ইউজ হবে, কিছুটা টাইম ইউজ হবে, বা কিছুটা সময় যাবে হলো এই ওয়াটারটা ডিসোসিয়েট হওয়ার জন্য। আর ওই সময় যে হিট, ওইটাকে বলা হিট অফ ডিসোসিয়েশন, ওই হিটটাকে হিট অফ সলিউশন বলে না, ওটাকে বলবে তখন হিট অফ ডিসোসিয়েশন। আর মনে রাখবা সব সময় সারা জীবন, হিট অফ ডিসোসিয়েশন সবসময় এন্ডোথার্মিক, অর্থাৎ অ্যাবজর্ব করে। কি হয়, অ্যাবজর্ব হয়। তার মানে যখন কিনা ওয়াটারটাকে সে ডিসোসিয়েট করছে, যখন কিনা ওয়াটার ডিসোসিয়েট হইছে, তখন ওই ওয়াটারকে ডিসোসিয়েট করার জন্য তাকে হিট অ্যাবজর্ব করা লাগছে, তো হিট যেহেতু অ্যাবজর্ব করা লাগছে, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে, কারণ এন্ডোথার্মিক। তার মানে এই কারণে শুরুর দিকে সে ছিল এন্ডোথার্মিক। একটা সার্টেন টেম্পারেচার পরে যখন তার থেকে ওয়াটারটা চলে যায় তখন সে আবার ডাউনওয়ার্ড হওয়া শুরু করে দেয়, কারণ তখন সিস্টেম তার রিভার্স হয়ে যায়, অর্থাৎ সিস্টেম এন্ডো থেকে এক্সো দিকে চলে যায়। তবে এটার জন্য আমি আরেকটা এক্সপ্লেনেশন দাঁড় করাইতেছি। এর জন্য এটাও আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম, এটা বইয়ের এক্সপ্লেনেশন বা এইভাবে এক্সপ্লেন করা আছে, কারণ এটাই তো হওয়ার কথা, ঠিক না? পুরো আলোচনাতে তাই বলে যে কখন ইনক্রিজ হয় এন্ডো হইলে, কখন ডিক্রিজ হয় এক্সো হইলে। তাহলে প্রথমে কি ছিল, এন্ডো, পরে কি হয়েছে এক্সো। তো প্রথমে এন্ডো ছিল, পরে এক্সো কেন? প্রথমে এন্ডো ছিল কারণ ওয়াটার ডিসোসিয়েট করা লাগছে, ওয়াটার যখন ডিসোসিয়েট হয়ে গেছে তখন সে এক্সোতে গেছে। এক্সো কেন সেটার কোনো এক্সপ্লেনেশন নাই, সেটা তোমাকে বলতেও হবে না। এখন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ তখন সে ওই যে লিথিয়াম সালফেটের বিহেভটা করছে, ঠিক না? ওই যে লিথিয়াম সালফেট পাশাপাশি, তখন সে কার বিহেভটা করছে, ওই যে লিথিয়াম সালফেটের বিহেভটা করছে, ঠিক না? আচ্ছা, তাহলে বুঝাই গেল যে সোডিয়াম সালফেট লিথিয়াম সালফেটেরই বিহেভ করতো, কিন্তু ওয়াটারটা ডিসোসিয়েট যখন করছে তখন পর্যন্ত ওই বিহেভটা সে করতে পারেনি, যার জন্য প্রথমে ইনক্রিজ হয়ে পরে ডিক্রিজ হয়েছে। এটা এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশন এটাও আছে, কিন্তু আমার কাছে এটা কিছুটা একটু ডিসস্যাটিসফ্যাক্টরি লাগে, এই জন্য আমি আবার এটার সাথে একটু অ্যাড করতেছি। কি জানো সেটা, আমি যেটা মনে করি বা আমি যেটা ভাবনায় সেটা হচ্ছে যে তোমার যে জিনিসটা হতে পারে যে কোনো একটা গ্রাফ উপর থেকে নিচে নামতে পারে,
মনে করো তোমার একটা লোক টাকা ইনকাম করে, প্রতিদিন প্রচুর টাকা ইনকাম করে, প্রতিদিন প্রচুর টাকা ইনকাম করে। তো তার ইনকামটা একসময় খুব বেশি করে দেখা যাচ্ছে, খুব বেশি করে দেখা যাচ্ছে, যার জন্য গ্রাফটা উপর দিকে। আবার তার ইনকামটা যখন তার থেকে কিছুটা কমে গেছে তখন এটাকে নিচের দিকে দেখায়। কিন্তু তার ইনকাম কি বন্ধ হয়ে গেছে? খেয়াল করছো? তার ইনকাম বাড়তেছে, প্রতিদিন তার ইনকাম হচ্ছে, ইনকাম হচ্ছে, ইনকাম হচ্ছে, এই জন্য গ্রাফটা উপর দিকে যাচ্ছে। পরবর্তীতে তার ইনকামটা আগে থেকে কমে গেছে, যার জন্য গ্রাফটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু তার কিন্তু লস হচ্ছিল না, বিজনেসে কিন্তু তার লস হচ্ছিল না। অর্থাৎ প্রথমে যেইভাবে লাভ হচ্ছিল পরবর্তীতে সেইভাবে লাভ হয় নাই। যার জন্য তুমি আমার যখন ইকোনমিক স্টেটমেন্টটা তৈরি করবা তখন যদি গ্রাফ তৈরি করো তখন কি দাঁড়াবে? আমার গ্রাফটা এমন দেখাবে না? অর্থাৎ আমি যত ব্যবসা প্রথম যেভাবে যেই হারে প্রফিট করতেছিলাম পরবর্তীতে সেই হারে আর আমি প্রফিট ধরে রাখতে পারি নাই, কিন্তু তার মানে আমি লস করছি তাও কিন্তু না। তো আমার এক্সপ্লেনেশনের এই জিনিসটা আমি অনেক সময় বলি যে সে প্রথমে যে হারে অ্যাবজর্ব করতে পরে আর সেই হারে অ্যাবজর্ব করে নাই। প্রথমে ওয়াটার ডিসোসিয়েট করার জন্য সে যতটুকু অ্যাবজর্ব করছে বা যেই রেটে অ্যাবজর্ব করছে পরবর্তীতে সেই রেটে অ্যাবজর্ব করে নাই, যার জন্য সেটা ডাউন হয়েছে। এটা কেউ কেউ বলতেও পারে এই কথাটা, এবং কোথাও কোথাও এই জিনিসটাও মানে তোমার হচ্ছে লজিক্যাল মনে হবে। কারণ আমার কি ওই কথাটা লজিক্যাল মনে হয় নাই যে আমার তো দুইটাই ব্যবসা, কিন্তু গ্রাফটা এমন হইতে পারে না? হতেই পারে। তো এটা এমন না যে সে হিট প্রডিউসই করা লাগবে, সে হিট অ্যাবজর্ব করে যাবে, কিন্তু প্রথমে যেভাবে অ্যাবজর্ব করবে পরবর্তীতে ওইভাবে আর অ্যাবজর্ব করবে না। তো দ্যাট এরকম হইতে পারে আর কি, অ্যাবজর্পশন কমে যাবে। তো সেই কারণে ওটা হতে পারে এক্সপ্লেনেশন। আর যদি ক্লিয়ার, মানে তুমি যদি মনে করো সেফ থাকতে চাও বা যে খাতা দেখবে সে যেন যদি তার ভালো স্টাডি, খুব হাই লেভেল স্টাডি না থাকে তাহলে তো আবার বিপদ আছে। এই জন্য তোমরা এই এন্ডোর এক্সো দিয়েই প্রায়োরিটিটা দিবা। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তার মানে টেম্পারেচার ডিপেন্ডিং ফ্যাক্টর এবং সেটার এফেক্টটা কি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড ডিপেন্ডিং ফ্যাক্টর সেটা হচ্ছে প্রেসার। সেকেন্ড ডিপেন্ডিং ফ্যাক্টর হচ্ছে প্রেসার। ওকে, তাহলে টেম্পারেচার ফার্স্ট ডিপেন্ডিং ফ্যাক্টর আর প্রেসার হচ্ছে সেকেন্ড ডিপেন্ডিং ফ্যাক্টর। তবে শোনো, একটা ব্যাপার আছে, সেকেন্ড ডিপেন্ডিং ফ্যাক্টর যেটা প্রেসার সেটা হচ্ছে অনলি গ্যাসিয়াস সাবস্টেন্স। অর্থাৎ যদি কি হয়, সলিউটটা শুধু গ্যাসিয়াস হয়, মানে যদি সাবস্টেন্সটা গ্যাসিয়াস হয় তাহলে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর হবে, আদারওয়াইজ প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর না। আদারওয়াইজ প্রেসার কি না, সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করছো, এখানে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর না। পটাশিয়াম নাইট্রেট ডিজলভ করছো, এখানে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর না। প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর এটাও ঠিক যে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর, কিন্তু প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র গ্যাসিয়াস সাবস্টেন্স হলে। গ্যাসিয়াস সাবস্টেন্স হলে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর। এই জন্য অনেক সময় টিচার কি করবে জানো, চালাকি করবে, একটা এমসিকিউ দিবে, এটা হচ্ছে সলিউট সোডিয়াম ক্লোরাইড দিয়ে বলবে ইফেক্টিং ফ্যাক্টর কি। যদি জেনারেলি ইফেক্টিং ফ্যাক্টর বলে তাহলে প্রেসার কিন্তু কারেক্ট, কিন্তু সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট দিয়ে যদি বলে ইফেক্টিং ফ্যাক্টর কোনগুলা, তখন যদি প্রেসার থাকে তখন কি এটা কারেক্ট ধরবা না, তখন কিন্তু এটাকে আবার কারেক্ট পারবা না। ব্যাপার আছে, কোশ্চেনের মারপেচ আছে কিন্তু। তাহলে প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর গ্যাসিয়াস সাবস্টেন্স হলে। আর তুমি বলবো তোমার স্যার আপনি গ্যাসিয়াস কোথায় আবার ডিজলভ করি, এটা তো তোমার চোখের সামনে এক্সাম্পল, কোক 7 আপ খাইতেছো ডেলি ডেলি। হ্যাঁ, তো সেটার মধ্যে কি আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনসার্ট করছে না, তো সেটা কি দিয়ে করছে, প্রেসার দিয়ে না। তো ওই ক্ষেত্রে প্রেসার ইফেক্টিভ। তো এটা নিয়ে বলবার কিছু নাই, জাস্ট হচ্ছে প্রেসার একটা ইফেক্টিভ ফ্যাক্টর। নাম্বার 3, স্যার প্রেসারটাও কি লার্জ ম্যাটেরিয়াল থেকে এসেছে? না, মানে এখানে শুধু প্রেসার ইফেক্টিং ফ্যাক্টর, অর্থাৎ প্রেসার বাড়ালে তোমার হচ্ছে কি হবে, সলিবিলিটি বাড়বেই। প্রেসার বাড়ালে এখানে সলিবিলিটি বাড়বে, কারণটা হলো আমরা যতগুলো গ্যাস ডিজলভ করবো সেইখানে কিন্তু কোনো ডিসোসিয়েশন হয় না, কোনো অ্যাসোসিয়েশনও হয় না। যেমন কার্বন ডাইঅক্সাইড তুমি যদি 7 আপ বা কোকের যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করে সেটা কার্বন ডাইঅক্সাইড হিসেবেই ডিজলভ হয়, ওখানে কোনো বন্ড ব্রেকিং ফর্মিং এর মতো কোনো কিছু ঘটে না, যার জন্য ওখানে লাসাতি দিয়ে কাজ করে না। কথা বুঝো নাই? ওখানে তো কোনো এরকম কোনো ঘটনা না, ওখানে প্রেসার দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ইনসার্ট করা হয়। বুঝতে পারছো? ওখানে কোনো বন্ড ব্রেকিং ফর্মিং এর মতো ঘটনা ঘটেই না, যার জন্য ওখানে শুধু প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়বেই, প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়বে, এমনটা আর কি। আচ্ছা, এবার আসো থার্ড যেটা, সেটা হলো গিয়া নেচার অফ সলভেন্ট।
তাহলে আর একটা ব্যাপার আছে, সেটা কি নেচার অফ সলভেন্ট। এইটাও কিন্তু ডিপেন্ডিং ফ্যাক্টর। নেচার অফ সলভেন্টও ডিপেন্ডিং ফ্যাক্টর। অর্থাৎ তোমরা এতক্ষণ যদি ভেবে থাকো যে এটা ঠিক যে মোস্ট অফ দ্য টাইম অ্যাকোয়াস সলিউশন, কিন্তু কি অল টাইম? মোস্ট অফ দ্য টাইম অ্যাকোয়াস সলিউশন, বাট কি অল টাইম? না, অল টাইম কি আর তোমার হচ্ছে ওয়াটার সলভেন্ট? তার মানে অ্যাকোয়াস হতে পারে, নন অ্যাকোয়াস হতে পারে। তাহলে একটা সাবস্টেন্স তুমি অ্যাকোয়াসে ডিজলভ করবা আর নন অ্যাকোয়াসে ডিজলভ করবা, সমান ডিজলভ করতে পারবা? তাহলে সলভেন্ট কোন নেচারের? আমরা যদিও অঙ্ক করতেছি সব কিসের হিসেবে? ম্যাথ করতেছি সব কিসের হিসেবে? শুধু অ্যাকোয়াসের মধ্যে আটকে আছে? না, হতে পারে কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বেনজিন হতে পারে, ইথার হতে পারে। তো দ্যাট সলভেন্ট কোন নেচারের তার উপরেও যায় আসে, বিষয়টা যাবে। তো নেচার অফ সলভেন্ট, অর্থাৎ একটা সলিউট ডিজলভ করবা তুমি, সেটা সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করবে। ইভেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন হতে পারে, সালফিউরিক অ্যাসিডের সলিউশন হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন হতে পারে না? তো দ্যাট নেচার অফ সলভেন্ট। আর সেটা প্রিন্সিপাল হচ্ছে লাইট, ডিজলভ, লাইট। এইটা হলো প্রিন্সিপাল অফ সলিবিলিটি। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সলিবিলিটি, লাইট, ডিজলভ, লাইট। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ সলিবিলিটি, লাইট, ডিজলভ, লাইট। অর্থাৎ পোলার পোলারে ডিজলভ হয়, নন পোলার নন পোলারে ডিজলভ হয়। যে পোলার সে যত পোলার তত বেশি ডিজলভ হবে, যে নন পোলার সে নন পোলারে ডিজলভ হবে। তো এইটা স্যার কথা কেটে কেটে যায়। যেটা প্রিন্সিপাল। ওকে, তো দিস আর দ্য ডিপেন্ড, মানে এটা রেকর্ড দেখে বুঝতে পারবো আমি, কিন্তু বাকি সবার মিলে কি অবস্থা সেটা নেটওয়ার্কের ডিপেন্ড প্রবলেম করবে। ছিল স্যার আপনার। সবারই মনে হয় কেটে কেটে যাচ্ছে, আমারও যাচ্ছে। যাচ্ছিল না? আচ্ছা যাই হোক, আমি রেকর্ডটা পেয়ে গেলে, রেকর্ডটা যদি দেখি যে এরকম কাটাকাটি আছে, তাহলে আমি তো রেকর্ডটা তো কিছুটা এডিট করি না, আমি তো রেকর্ড এডিট করে দেই। তো তো তখন মানে মূল কথাগুলো যেন থাকে সেটা চেষ্টা থাকবে। হ্যাঁ, তো যেটা ফিনিশিং দিচ্ছি আমি এখন, তাহলে কয়টা ডিপেন্ডিং ফ্যাক্টর? কয়টা সলিবিলিটির? 3: টেম্পারেচার, প্রেসার এন্ড নেচার অফ সলভেন্ট। টেম্পারেচার, প্রেসার এন্ড নেচার অফ সলভেন্ট। ওকে, তো টেম্পারেচার নিয়ে বেশি আমরা ডিসকাস করলাম। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তাহলে আমরা দেখো তো একটু সামারি করি, কি করলাম জানো আজকে স্টার্টিং এ? সেটা হচ্ছে সলিবিলিটির জেনারেল কনসেপ্টটা জানলাম, মানে সলিবিলিটির জেনারেল কনসেপ্ট এন্ড জেনারেল ইউনিট গুলা। আচ্ছা, ফলোড বাই হচ্ছে পার্টিকুলার যে সলিবিলিটি সেটাতে আসলাম, এন্ড সেই সলিবিলিটির ইকুয়েশন কি, সেই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কি সেটা জানলাম। দেন জানলাম হচ্ছে যে তোমার কি হয়, ডিপেন্ডিং ফ্যাক্টর গুলো কি কি, এবং এই ডিপেন্ডিং ফ্যাক্টরের উপরে কিভাবে সলিবিলিটি ডিপেন্ড করে, এই কনসেপ্ট